নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্য কারো বিয়ে দেখার সহ্য ক্ষমতা রিদির হয়নি। সে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে রুমে এসে ডুকরে কেঁদে উঠল। কিছু সময় পর গভীর রাতে হঠাৎ অনুভব করল তার পায়ের ধারে কেউ একজন বসে চোখের পানি ঝরাচ্ছে। রিধি জানে এটা রিহান ভাই। আজ ওনার হলুদ ছিল, কাল বিয়ে, অথচ তিনি কারো পরোয়া না করে গভীর রাতে নিধির রুমে এসেছে। রিহান ভাইয়ের আজকের পর থেকে হয়তো এভাবে বেলকনি দিয়ে আর আসা হবে না রিধির রুমে। রিধির চোখের কার্নিশ বেয়ে অশ্রু নির্গত হচ্ছে। সে চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে রইল। আমি জানি রিধু, তুই ঘুমোসনি। চল না, আমরা কোথাও পালিয়ে যাই রিধু। রিধি চুপচাপ ঘুমের ভান ধরে রইল। সে আজ উঠবে না, আর কোনো মায়া বাড়াবে না মানুষটার প্রতি। মানুষটা তার প্রত্যুত্তর না পেয়ে হয়তো চলে যাবে। রিধি চোখ বন্ধ করে রইল। রিহান তার হাতটা আলতো করে রিধির পায়ের উপর রাখল। রিহানের ছোঁয়ায় রিধি কেঁপে উঠল। তা দেখে রিহান কান্নামাখা চোখে হাসল। শেষবারের মতো একটু তাকা রিধু, আজকের পর থেকে তো আর আসবো না। মাঝবিরাতে আর কোনো কিছুর আবদার ধরবো না তোর কাছে। রিধু, তাকাবি না? রিহানের কণ্ঠ অসহায় দেখালো। রিহানের এমন অসহায় কণ্ঠ শুনে রিধি আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে পাশ ফিরে চোখ মুছে শোয়া থেকে উঠে বসে অন্যদিকে চোখ ফিরিয়ে বলে উঠল, আপনি চলে যান রিহান ভাই, কেউ দেখলে সমস্যা হবে। আমার দিকে তাকাতেও তোর বাধে রিধু? রিহান মলিন চোখে রিধির দিকে তাকালো। রিধি তবুও ফিরল না। তার আজ এই চোখের দিকে তাকানোর সাহস নেই। এই চোখের দিকে তাকালে তার দুনিয়া উলট পালট করে দিতে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে এই মানুষটার বুকে ঝাপটে পড়ে বলতে, আপনাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবো না রিহান ভাই। কিন্তু রিধি তা বলবে না। সে জানে যদি এই কথাটা সে এখন রিহানকে বলে তাহলে এখনই রিহান সব ছেড়ে ছুড়ে রিধিকে নিয়ে পালিয়ে যেতে রাজি। রিধি এই কথাটা বললে রিহান তার হাতে চাঁদ পাওয়ার মতো করবে খুশিতে। কিন্তু বাস্তবতা যে বড়ই কঠিন। এই আশা যে কোনোদিনও পূরণ হওয়ার নয়। রিধিও নিজেকে রিহানের কাছে দুর্বল দেখাবে না। রিধি এখনও রিহানের উপর দুর্বল দেখালে রিহান এই বিষয়ে পরোয়া করবে না। রিধি নিজের দুর্বলতাকে আড়ালে রেখে উপরে যথাসম্ভব শক্ত থাকার চেষ্টা করে শক্ত কণ্ঠে বলে উঠল, চলে যান রিহান ভাই, আর আসবেন না এখানে। রিহান নিষ্পলক দৃষ্টিতে রিধির দিকে তাকালো। এরপর রিধির পায়ের কাছে মেতে থেকে উঠে এসে রিধির পাশে বসল। রিধি পাশ ফিরে যেতেই রিহান রিধিকে নিজের দিকে ফিরিয়ে তার দু গাল নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, আমাকে এখন আর ভালোবাসিস না রিধু? রিধি নাক মুখ কুঁচকে রিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিহান রিধির ধাক্কার তাল সামলাতে না পেরে একটু পিছনে সরে গেল। রিধি অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আপনি নেশা করেছেন রিহান ভাই? আমি তোকে ভুলতে পারবো না রিধি। কেন এভাবে কষ্ট দিচ্ছিস আমাকে বল? রিহান মেঝেতে বসে অসহায় কণ্ঠে বলে উঠল, আর আপনি নেশা করলে আমি যে কষ্ট পাই সেটা বোঝেন না? রিধির কথায় রিহানের সেই দুঃখী চেহারায় ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। তুই তো সেদিন থেকে কষ্ট পাচ্ছিস রিধু, শুধু উপরে নিজেকে শক্ত দেখাতে চাচ্ছিস। রিধির চমকে তাকালো রিহানের দিকে। তা দেখে রিহান তাচ্ছিল্য হাসল। আপনি আর নেশা করবেন না রিহান ভাই, না হলে আমি কিন্তু আপনার সাথে আর কথা। রিধি বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। থেমে গেলি? আজ থেকে এই নেশায় আমার সঙ্গী। তোকে নিজের করে রাখতে পারলাম না, সেখানে এই নেশা ছেড়ে কী করব? বলেই রিহান হাসল। রিহানের কথায় রিধি কিছু বলতে পারল না। শেষবারের মতো আমার সাথে একটু চন্দ্রবিলাস করবি রিধু? প্রমিস করছি, তোকে আর কোনো রকম বিরক্ত করব না, একটা কথাও বলবো না। শুধু চুপচাপ আমার পাশে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে চন্দ্রবিলাস করবি। রিহানের কণ্ঠে কী ছিল রিধির জানা নেই। সে রাজি না হয়ে পারল না। বিয়েবাড়ি উপলক্ষে অনেক মেহমান, ছাদে গেলে কেউ দেখে ফেলবে ভেবে রিধি চুপচাপ নিজের খোলা বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আজ চাঁদের আলো নেই তেমন, যাও একটু আধটু আলো দিচ্ছে, তাও হালকা মেঘের আস্তরণের এসে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে। কিন্তু তবুও পুরো বিল্ডিংটা জল জল করছে, কারণ আজ রিহান ভাইয়ের হলুদের রাত ছিল, যার ফলে লাল নীল বাতিতে সম্পূর্ণ বিল্ডিং জল জল করছে। রিহান এসে চুপচাপ রিধির পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রিহান পকেট থেকে তার মোবাইলটা বের করে সময় দেখে বলে উঠল, তোর থেকে নেওয়া 5 মিনিট সময় শেষ। বলেই তাড়াহুড়ো করে মোবাইল পকেটে ভরে ফেলল। রিধি নিষ্পলক দৃষ্টিতে রিহানের দিকে তাকালো। এরপর কিছু বুঝে উঠতেই আশেপাশে তাকে রিহানকে বলে উঠল, আপনার কথা আমি রেখেছি।
এবার আপনি আপনার কথা রাখুন রিহান ভাই, চলে যান। রিহান এক পলক অসহায় দৃষ্টিতে তাকালো, এরপর বেলকনি দিয়ে নিচে নেমে যাওয়ার সময় আবার রিধির দিকে তাকালো। প্লিজ রিধু, চল আমরা পালিয়ে যাই। কাল আপনার বিয়ে, আপনি যান। রিহান নিচে নেমে গেল। রিধি দেখেছে রিহানের চোখে পানি। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু কষ্ট পেলে ঠিকই কাঁদে। রিধি নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। সে কিভাবে সহ্য করবে রিহান ভাইয়ের বিয়ে? এ মানুষটাকে সে কি আদৌ ভুলতে পারবে? নিয়তি এমন কঠিন কেন হলো ওদের? দুইজন ভালোবাসার মানুষ একে অপরকে চেয়েও কেন পেল না? রিহান চাবি খুলে বাসায় প্রবেশ করতেই দেখল তার বাবা মকবুল শেখ সোফায় দু হাত মাথার পেছন দিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। রিহানের পায়ের আওয়াজ শুনেই চোখ খুলে তাকালো। রিহান বাবাকে দেখেও না দেখার ভান করে রুমের উদ্দেশ্যে পা বাড়ালে মকবুল শেখের গম্ভীর ডাকে থেমে গেল। এত রাতে কোত্থেকে আসছো? কোথায় গিয়েছিলে? সেটা তোমার জানার প্রয়োজন নেই বলে আমি মনে করি না বাবা। বলেই রিহান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে গেলে মকবুল শেখের চিৎকারে থেমে গেল। মকবুল শেখ বসা থেকে উঠে রিহানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, 3 দিন বেয়াদব হচ্ছ তুমি? বাবার উপর এভাবে কথা বলার স্পর্ধা কে দিয়েছে তোমাকে? আস্তে চিৎকার করো, বাসায় মেহমান। বলে রিহান মকবুল শেখের চোখের সামনে রুমের দরজা জোরে বন্ধ করে দিল। মকবুল শেখ রিহানের ব্যবহারে থমকে গেল। তার ছেলে তো এমন ছিল না। তাহলে এই একটা বিষয়ই কি তাদের বাবা ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে চলেছে? কিন্তু এটা ছাড়াও যে আর উপায় নেই। কেটে যাচ্ছে রাত, সবাই আরামে ঘুমাচ্ছে। শুধু একই বিল্ডিংয়ের উপর নিচে একই সাথে 2টা রুমে কারো চোখেই ঘুম নেই। একজন কেঁদে কেটে বালিশ ভিজিয়ে উঠে বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আরেকজন সেই তলার সোজাসুজি নিচের বেলকনিতে বসে নিজের দুঃখগুলোকে নেশার সাথে উড়াচ্ছে। পার্থক্য শুধু উপর নিচ। একটু পাশাপাশি হলেই হয়তো দুজন দুজনের দুঃখগুলো দেখতে পারত। আজ তাদের এই দুঃখের সাক্ষী চাঁদ। একই বিল্ডিংয়ের 2 জন উপর নিচ বেলকনিতে 2 কপতির আজ দুঃখের সাক্ষী চাঁদ। হয়তো আজকের পর থেকে 2 জনের পথই আলাদা হয়ে যাবে। আজকের পর থেকে কেমন হবে তাদের ভিন্ন ভিন্ন পথ চলা? তারা কি কাটাতে পারবে তাদের বাকি জীবনটুকু ভিন্নভাবে? বাস্তবতা এত কঠিন। সকাল হতে সম্পূর্ণ বাসাটা বিয়ের রবে ভরে গেল। রিধি রুমে চুপচাপ বসে আছে। তার মোটেও ইচ্ছে করছে না রিহান ভাইদের ফ্ল্যাটে যেতে। রিহান ভাই অন্য কারোর জন্য বিয়ের সাজে সাজবে সেটা রিধি যে সহ্য করতে পারবে না। রাতে না ঘুমানোর ফলে প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে না ঘুমিয়ে থাকতে পারে না। কিছু সময় পর দরজা ধাক্কানোর শব্দে রিধি দরজা খুলে দেখতে পেল তার মা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কী রে, ওই বাসায় কত কাজ আর তুই এখানে এখনও বসে আছিস? আসছি মা, তুমি যাও। রিধির মা সুলতানা বেগম আর কিছু না বলে চলে গেলেন। রিধি চুপচাপ ওড়নাটা জড়িয়ে বের হওয়ার সময় ভাইয়ের সাথে দেখা। শিহান তার বোনের রুমে এগিয়ে আসছিল। শোন রিধি, এই ডালাটা রিহানকে দিস তো, আমি একটু কাজে আসছি। কিছুক্ষণ পর কাজ শেষ করে যাব। রিহান অপেক্ষা করছে, তুই যাচ্ছিস যখন একেবারে নিয়ে যা। বলে শিহান রিধির দিকে বরের পাঞ্জাবি আর অন্যান্য কিছু জিনিসের একটি ডালা এগিয়ে দিল। তুমি নিয়ে যাও ভাইয়া, আমার একটু কাজ আছে। রিধির কথায় রিহান ভ্রু কুঁচকে তাকালো রিধির পানে। তোর কি কাজ আবার? সকাল থেকে তো মাত্র এখনই রুম থেকে বের হলি। মা ওই বাসায় তোকে ডাকতেছে, যা না বোন। রিধি নিজেই যাচ্ছিল রিয়ান ভাইয়ের বাসায়। গিয়ে মাকে একটু দেখা দিয়ে চলে আসবে ভেবে যাচ্ছিল, কিন্তু রিহান ভাইয়ের সামনে ভুলেও পড়ার কোনো ইচ্ছে ছিল না। শিহান ভাই কাল থেকেই অনেক তাড়াহুড়োতে আছে, ব্যস্ত অনেক, হবেও না বা কেন। রিহান ভাই তার বন্ধু কম ভাই বলে কথা, হয়তো সত্যি অন্যদিকে কাজ আছে। এই ভেবে রিধি শিহানের হাত থেকে ডালাটা হাতে নিতেই শিহান মুচকি হেসে বোনের গাল টেনে চলে গেল। রিধি চুপচাপ শিহানের যাওয়ার পানে তাকালো। তার এই ভাইটা তাকে প্রচুর ভালোবাসে। যদি জানে আজ তার বোনটা যার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তাহলে হয়তো এই বিয়েটা সে হতে দিত না। সবার সম্পর্ক এক ফলকে ছিন্ন হয়ে যেত। রিধি দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। এই বিল্ডিংয়ের 2য় ফ্ল্যাটে রিহান ভাইরা থাকে, আর এর উপরটাতে রিধিরা থাকে। রিধি সিঁড়ি বেয়ে নেমে রিহান ভাইয়ের ফ্ল্যাটে ঢুকলো।
সম্পূর্ণ বাসাটাতে অনেক মেহমানে ভরপুর। রিধি চারদিকে তাকাতেই চোখটা ঝাপসা হয়ে এলো। এই সব কিছু মেহমান তো তার উদ্দেশ্যে হওয়ার কথা ভেবেছিল রিধি। নিয়তি এমন কঠোর কেন হলো? রিধিমা, কারো ডাকে রিধির হুঁশ ফিরতেই তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। তাকিয়ে দেখলো মকবুল শেখ ডাকছে ওকে। কি হয়েছে মা? তোকে এমন মনমরা দেখাচ্ছে কেন? আর হাতে এগুলো রিহানের নাকি? কিছু হয়নি আঙ্কেল। হ্যাঁ, এগুলো রিহান ভাইয়ের। ও, তাহলে যা, রিহানকে দিয়ে আয়। বউ আনতে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তোরাও রেডি হয়ে নে, আমি একটু গিয়ে এদিকে দেখি সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। বলেই সামনের দিকে মকবুল শেখ হাঁটা ধরল। রিধি রিহানের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রিহানের রুমের সামনে দরজার কাছে যেতেই তার কলিজা কেঁপে উঠল। ওই যে সব কাজিনরা মিলে রিহান ভাইয়ের বাসর সাজাচ্ছে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল রিহান ভাই ওয়াশরুমে, হয়তো গোসল করছে। রিধি ফুলগুলোর দিকে তাকাতেই চোখগুলো ঝাপসা হয়ে এলো। সে তাড়াতাড়ি ডালাটা রিহান ভাইয়ের রুমের কর্নারের টেবিলটাতে রেখে চলে আসতে নিতেই রিহানের ডাকে থেমে গেল। সে পেছনে ঘুরিয়ে দেখল রিহান ওয়াশরুম থেকে বের হচ্ছে। রিহান ভাই ওয়াশরুম থেকে বের হতেই বাকি সবাই ভয়ে ভয়ে বেরিয়ে গেল। হয়তো তিনি রুম সাজাতে বারণ করেছিলেন, কিন্তু ওরা ওনার গোসল করার সময়টাতে চুরি করে ঢুকেছিল। এভাবে চলে যাচ্ছিস কেন? রিধি কিছুই বলল না। এই রুমটাতে যতক্ষণ থাকবে ততক্ষণ তার নিঃশ্বাস ভারী হয়ে থাকবে। সে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। এত তাড়াতাড়ি অধিকার ছেড়ে দিলি রিধু? রিধি দরজার সামনে থেমে গেল। জানিস রিধু, এখন আর বাবার কথাগুলোকেও মানতে ইচ্ছে হয় না। বাবার উপর কথা বলেছি কাল, হয়তো তিনি কষ্টও পেয়েছেন অনেক, কিন্তু আমার অন্য সময়ের মতো বাবার উপর খারাপ ব্যবহারের জন্য আর আফসোস হচ্ছে না। আশেপাশে সব কিছুর প্রতি চরম বিতৃষ্ণা চলে আসছে। কেউ আমার মনের অবস্থা বুঝতে চাচ্ছে না রিধু, একমাত্র তুই বুঝতি। কিন্তু দেখ আমার নিয়তি, এই দেখ না, এদের বলছি আমার রুমে ফুলও না আনতে, আর এরা আমার গোসলের সুযোগ নিয়ে এসব রুমে ঢুকিয়েছে। ওরা কেউ বুঝতে চাচ্ছে না আমার মনের রক্তক্ষরণ। আমার যে দম বন্ধ হয়ে আসছে রিধু, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? রিহান কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠস্বর কেঁপে উঠল। রিধি নিজেও চোখের পানি আটকাতে পারছে না। সে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য পেছনে ঘুরে চোখের পানি মুছে বলে উঠল, এটাই হয়তো নিয়তি রিহান ভাই। নিয়তি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততই ভালো। এখন হয়তো বলছেন আমাকে ছাড়া থাকতে পারবেন না, কিন্তু হয়তো 1 মাস পরেই তিশা আপুকে ভালোবেসে একই কথা বলবেন। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে রিহান ভাই। রিধির কথার প্রেক্ষিতে রিহান মৃদু শব্দ করে একটা তাচ্ছিল্যে হাসি দিল। এত বছরও তুই আমাকে চিনতে পারলি না রিধু? না, কি ইচ্ছে করে এমন বলছিস? তুই কি মনে করিস আমার পক্ষে এই মন অন্য কাউকে দেওয়া সম্ভব? আমার এই মন আজীবন তোর নামে খোদাই করা থাকবে রিধু। তিশাকে আমি ভালোবাসতে পারবো না। ওকে আমি আমার বোনের মতোই দেখতাম সব সময়। শুধুমাত্র বাবার এই একটা কথায় আর মায়ের কথা ভেবেই এই বিয়েতে আমি রাজি হচ্ছি। বিয়ে হলে কি সব ভোলা যায় রিধু? চল না রিধু, আমরা কোথাও চলে যাই। বাবার কথার মতো আমিও তো তোকে একসাথে থাকার কথা দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি কি এতটাই তুচ্ছ? রিহিলার মনে হচ্ছে সব কিছু তার সামনেই হচ্ছে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে সে একটা ঘরে চলে গেল। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরতে লাগলো। বাস্তবতা এত কঠিন কেন হলো ওদের জন্য? বাইরে থেকে তার বিয়ের প্রচুর শোরগোল শোনা যাচ্ছে। এতদিন এই বিয়ে নিয়ে হাজার উৎফুল্ল থাকলেও আজ তার মন সেদিকে নেই। ডায়েরির পাতায় তার মন। সে আবারও পৃষ্ঠা উল্টিয়ে ডায়েরি পড়ায় মনোযোগ দিল। আমাকে ভুলে যান রিহান ভাই। কথাটি বলতে গিয়ে রিধির বুক ধড়ফড় করে উঠল। হঠাৎ করে কান্না পেয়ে গেল তার। সে বুঝতে পারল কথাটি বলতে গিয়ে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আর যদি সত্যি এমন হয় সে কিভাবে থাকবে? সে ওড়না দিয়ে মুখ চেপে দ্রুত রুম থেকে বেরিয়ে দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। রিহান রিধির যাওয়ার দিকে এক দৃষ্টিতে ঝাপসা চোখে তাকিয়ে রইল। কেন হলো তাদের নিয়তি এমন? দুজন দুজনকে ভালোবাসে, তবুও কেন পেল না? রিধি রুমে ঢুকেই মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ মা আসতেই সে চোখ মুছে উঠে দাঁড়ালো। রিধি তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই এখনই বেরিয়ে পড়বে বলেই চলে যেতে নিলে তিনি রিধির দিকে আবার ফিরে বলে উঠল, এ কি রিধি, তোর চোখ মুখের এই অবস্থা কেন? মা, আমার মাথা ব্যথা করছে, আমি বরং না যাই? তোর মাথা ব্যথা বেশিক্ষণ থাকবে না, ওষুধ খেয়ে নে,
দ্রুত আয় বলেই তিনি প্রস্থান করলেন। রিধি জানে তার মা অনেক কঠোর, পরে হয়তো সন্দেহ করবে, তাই সে চুপ মেরে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে মনকে শক্ত করে সবার সাথে বেরিয়ে পড়ল। তিশা আপুকে আজ ভীষণ সুন্দর লাগছে। রিয়ান ভাইয়ের সাথে তিশা আপুর বসার পর থেকেই রিধির কান্না পাচ্ছে। তিশা আপুর পাশেই তার অসুস্থ মা হুইল চেয়ারে বসে আছে, তার পাশেই মকবুল শেখ দাঁড়িয়ে আছে। তিশা আপুর বাবা নেই আর রিহান ভাইয়ের মা নেই। রিয়ান ভাইয়ের মা আর তিশা আপুর মা দুজনের অনেক কাছের বান্ধবী ছিলেন। রিয়ান ভাইয়ের মা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তখন তিনি মকবুল শেখকে তার একটা ওয়াদা রাখার প্রতিশ্রুতি দেন। তার বিধবা বান্ধবীর একমাত্র মেয়েকে যেন তিনি রিহানের বউ হিসেবে ঘরে তোলে। মকবুল শেখও তার প্রাণপ্রিয় স্ত্রীর ওয়াদা মেনে আজকে এই বিয়ের আয়োজন করলেন। কিন্তু এসবের ব্যাপারগুলো শুধু বড়রাই জানত, রিহান রিধি কেউ জানত না, যার ফলে আজ দুজন মানুষ না বুঝে এতটা কষ্ট পাচ্ছে। রিধি আর কিছু না ভেবে মৌলিন চোখে তার সামনে একসাথে বসা রিহান ভাই আর তিশাপুর দিকে তাকিয়ে রইল। বিয়ের কবুল বলার সময় রিহান এক পলক চোখ তুলে ভিড়ের মাঝে রিধির দিকে তাকালো। রিধি ঝাপসা চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। রিহান তাকাতেই সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে পেছন ফিরে চলে আসতে নিল। সবাই রিহানের দিকে তাকিয়ে আছে কবুল বলার জন্য। রিহান রিধির দিকে আরেক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে এক নিঃশ্বাসে 3 কবুল বলতেই সবার মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। রিধি পেছনে ফিরে চলে যেতে নিতেই রিহানের কবুল বলার আওয়াজটা তার কানে বারে বারে বাজতে লাগলো। সত্যি রিহান ভাই আজ থেকে অন্য কারো হয়ে গেল, এটা ভাবতেই রিধির মাথার চক্কর দিয়ে উঠল। সে মেঝেতে পড়ে যেতে নিতেই রিহানের দৃষ্টি তখন রিধির দিকে পড়ল। রিধির চোখ খুলতে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। পাশে রিধির মা সুলতানা বেগম রিধির হাত ধরে বসে আছে। তার ভাই শিহান বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শিহান বুঝতে পারছে না হঠাৎ করে তার বোনটার কি হলো। রিহানের বিয়ের কথা চলাকালীনের পর থেকে তার এই চঞ্চল বোনটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। কী রে মা, কি হয়েছে তোর? আমিও এত তাড়াহুড়োর মধ্যে তোর খাবারের খেয়াল রাখতে পারিনি, আর তুইও সেই সুযোগে আর খাসনি। তুই বুঝিস না, ওই ফ্ল্যাটে আমি একজন দেখাশোনা ছাড়া আর কেউ নেই। রিয়ানের মায়ের মতো করে সব কিছু আমাকেই গোছাতে হচ্ছে, যার ফলে আমার তোর প্রতি তেমন খেয়াল ছিল না। তুই কি এখনও ছোট? তুই যে এখনও সুযোগ পেলে খাবারের এমন অনিয়ম করিস, যার ফলাফল আজকের এই হাসপাতালের বেডে। তোর বাবা জানতে পারলে কি হবে ভেবে দেখেছিস? আর করবি না এমন। আর এত কিসের টেনশন করিস? এই বয়সে মাথায় এত কিসের চাপ দিস? ডাক্তাররা এসব কী বলে গেল? সুলতানা বেগম বলে উঠল রিধিকে উদ্দেশ্য করে। আহ মা, রিধি মাত্রই উঠল, এমন করছো কেন? আয় বোন, এগুলো খেয়ে নে। তোর খাবারের অনিয়মের জন্য এমন হচ্ছে। এগুলো খেয়ে ওষুধ খেয়ে নে, তারপর আমরা চলে যাব বাসায়। বলেই শিহান রিধির দিকে স্যুপের বাটি থেকে 1 চামচ এগিয়ে দিল। রিধি ভাইয়ের দিকে ঝাপসা চোখে একবার তাকিয়ে খেয়ে নিল। খেতে খেতে হঠাৎ খেয়াল হলো, আচ্ছা সে তো তিশাদের বাড়িতেই পড়ে গিয়েছিল, তাহলে রিয়ান ভাই কি একবারও দেখল না? এক পলকের জন্য রিধিকে দেখতে আসলো না? মানুষটার কথা ভাবতে গিয়েই রিয়ান ভাইয়ের কবুল বলার আওয়াজটা তার কানে আবারও প্রতিধ্বনিত হতে লাগলো। হয়তো বিয়ে করে তার নতুন বউয়ের সাথেই আছে রিয়ান ভাই। এখন আর রিধির কথা ভাবার সময় নেই। রিধির চোখ বেয়ে হঠাৎ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রিধিদের কেবিনের বাইরে দরজার কাজটা দিয়ে রিহান এক পলক রিধির দিকে তাকালো। সে আর চাইলেও রিধির পাশে যেতে পারছে না। মাত্র 1 দিনের ভেতর মেয়েটার চেহারা একদম শুকিয়ে গিয়েছে। রিধিকে এখানে আনার পরপরই রিহান তিশাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছিয়ে দিয়ে জরুরি কাজের কথা বলে বেরিয়ে গিয়েছিল। শিহানের ফোনের লোকেশন ট্র্যাক করে এই হাসপাতালে এসেছে। সে যে তার রিধিকে না দেখে এক মুহূর্ত কল্পনা করতে পারবে না। এখন আর চাইলেও রিধির সাথে আগের মতো আর কথা বলা হবে না। ডাক্তার ওই রুম থেকে বের হওয়ার পরপরই রিহান ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিল রিধির ব্যাপারে। রিধির কান্নারত মুখ দেখে রিহানের ইচ্ছে হলো এখনই গিয়ে ওকে বুকে জড়িয়ে রাখি, কিন্তু এই ইচ্ছেটা যে আর পূরণ হওয়ার নয়। এখন দুজনের মাঝে অনেক বড় দেয়াল, যে দেয়ালটা ডিঙিয়ে রিধির কাছে যাওয়া অসম্ভব। রিধির দিকে তাকাতে তাকাতে রিহানের চোখ ঝাপসা হয়ে এলো। ভেতরে শিহানকে উঠে যেতে দেখে রিহান তাড়াতাড়ি চোখ মুছে সরে গেল। রিধির হঠাৎ মনে হলো দরজার কাছ দিয়ে ওই পাশে রিয়ান ভাইয়ের মতো কাউকে জানি সরে যেতে দেখেছে। রিধি দরজার দিকে আবারও দৃষ্টি দিল। কই না, এখন তো আর দেখা যাচ্ছে না। হয়তো তার দেখার ভুল। রিহান ভাইয়ের আজ বিয়ে হয়েছে। সে তিশা আপুকে ছেড়ে কেন রিধির জন্য এখানে আসবে?
শিহান সব কিছু গুছিয়ে নিয়ে রিধিকে ধরে হাসপাতালে সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে রিধিকে গাড়িতে তুলে দিল। অবশ্য হাসপাতালের কর্তৃপক্ষ একদিন রেখেই রিধিকে ছাড়তে চেয়েছিল, কিন্তু রিধি হাসপাতালে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে ভেবে শিহান জোর করে নিয়ে এসেছে। রিধির পাশে সুলতানা বেগম উঠে রিধিকে বুকে জড়িয়ে নিল। তিনি বুঝতে পারছে না হঠাৎ করে মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। আশেপাশের এগুলোর দিকে তাকাতে তাকাতে নিজের মেয়েটার দিকেই ভালোভাবে নজর দিতে পারল না, যার ফলে তার মেয়ে আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এইসব ভেবে তার নিজেকে অনেক অপরাধী মনে হলো। হয়তো তার মেয়ে মানসিকভাবে ডিপ্রেসড। মেয়ের সাথে অতটা ফ্রি না হওয়াতে মেয়ে তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলত। সুলতানা বেগমও আর নজর দেয়নি, কিন্তু এখন বুঝতে পারছে তার জন্যই হয়তো তার মেয়ে আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। তিনি এসব ভাবতে ভাবতেই রিধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিধি একদম ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে তার মায়ের বুকে স্থান নিয়েছে। হঠাৎ রিধি তার মায়ের কোল থেকে মাথা উঠিয়ে গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকালো। তার মনে হলো রিহান ভাই এখনই তার গাড়ির পাশ দিয়ে গিয়েছে, কিন্তু এদিক সেদিক তাকানোর পরও সে রিহান ভাইয়ের কোনো অস্তিত্ব দেখতে পারেনি। তার মস্তিষ্কে এখন শুধুই রিহান ভাই চলাফেরা করে। সে আবারও গিয়ে মায়ের বুকে গুটিসুটি মেরে রইল। বাসায় ফিরতে রিহান ভাইদের ফ্ল্যাট ডিঙিয়ে ওঠার সময় মকবুল শেখকে দরজায় চিন্তাগ্রস্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রিধিকে দেখতেই তিনি তার চিন্তার চেহারায় কোনো মতে একটা হাসি টেনে আনলো। শিহানের কাছ থেকে তিনি রিধির সব খবরাখবর নিয়েছেন। তিনি রিধির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কী রে মা, খানাপিনা ঠিকমতো না খেলে চলবে? ঠিকমতো খাবি তো মা? রিধি হ্যাঁ বোধক মাথা নাড়তেই মকবুল শেখ শিহানকে রিধির সাথে যেতে বললেন। রিধিকে শিহান ধরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মকবুল শেখ আর সুলতানা বেগমের কথোপকথন শুনে থমকে গেল। ভাই সাহেব, আপনাকে এমন চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? আপনি এভাবে দরজার দ্বারে দাঁড়িয়ে আছেন যে? সুলতানা বেগম বলে উঠলেন। রিহান বাসায় ফেরেনি এখনও। তিশা মেয়েটা রুমে বসে আছে রিহানের অপেক্ষায়, আর রিহানের মোবাইলও বন্ধ। মকবুল শেখ থমকে যাওয়া কণ্ঠে বলল। রিধি যেতে যেতেই বড় মামার এমন কথা শুনে থমকে গেল। তার মানে হাসপাতালে রিহান ভাইকে দেখা তার ভ্রম ছিল না, সেটা সত্যি রিহান ভাই ছিল। কিন্তু এখন এসব করে কি হবে? উল্টো দুজনের মাঝে তৃতীয়জন হিসেবে তিশা মেয়েটাই কষ্ট পাবে। শিহান বোনের থেমে যাওয়া দেখে ভ্রুকুচকে তাকাতেই রিধি এবার হেঁটেই রুমের ভিতরে প্রবেশ করলে শিহান বলে উঠল, বোন তুই থাক, আমি একটু বাইরে যাই। রিধি মাথা নেড়ে সম্মতি জানাতেই শিহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রিধি শিহানে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার ভাই এখন রিহানকে খুঁজতে যাচ্ছে, আর খুঁজে পাবেও। রিধির মাঝে মাঝে ভয় হয়, যদি রিহান ভাই শিহান ভাইকে সব কিছু বলে ফেলে তাহলে শিহান ভাই কি করবে তা রিধি ভাবতেও পারে না। রিধির কারণেই এই একটা মাত্র কথা রিহান ভাই শিহান ভাইকে বলেনি এত কাছের বন্ধু হয়েও। রিধি ওয়াদা নিয়েছিল রিহানের কাছ থেকে, যাতে রিহান রিধির ভাই শিহানকে কথাটি না বলে। যদি মকবুল শেখ রাজি হয় তাহলে রিধির পরিবার জানবে এদের প্রণয়ের কথা। কিন্তু রিহান মকবুল শেখকে তাদের দুজনের কথা বলার আগেই এই সব কিছু ঘটে গেল। রিধি আর কিছু না ভেবে রুমে গিয়ে শুয়ে রইল। রাত ঘনিয়ে আসতে লাগলো। রিধি সব ভাবনা মাথার বাইরে ফেলে খেয়ে রুমে শুয়ে পড়ল, কারণ শিহান ভাইয়ের আদেশ রিধি ফেলতে পারবে না। শিহান ভাই এখনও ঘরে ফেরেনি, বোধহয় রিহান ভাইয়ের সাথেই আছে। কিন্তু রিধি বুঝতে পারল না শিহান ভাই রিধিকে কল না দিয়ে মেসেজ কেন দিল। তিনি মেসেজে রিধিকে আদেশের সুরে লিখেছেন, যাতে রিধি খেয়ে শুয়ে পড়ে, আর রিধিও বাধ্য মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা যখন ঠিক 12র ঘরে, তখনই সুলতানা বেগম রিধির রুমে ছুটে আসলো। তিনি এসে রিধিকে বলতে লাগলেন, রিহান এখনও বাড়ি ফেরেনি। তিশা মেয়েটা রুম থেকে বের হচ্ছে না, কিছু খাচ্ছেও না। তুই একটু গিয়ে দেখবি খায় কি না। মেয়েটা সে কখন থেকে একা একা বসে আছে। তোর মামা এসবের চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। আমি ওষুধ দিয়ে ঘুমোতে বলে আসছি, এখন বোধহয় ঘুমাচ্ছে। রিধি মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে রিহান ভাইদের ফ্ল্যাটে গেল। সুলতানা বেগম রিধির পেছন পেছন এসে কিছু খাবার একটা প্লেটের মধ্যে দিয়ে রিহানের রুমের দিকে ইশারা করলো। রিধি প্লেট নিয়ে রিহান ভাইদের রুমের দরজার সামনে দাঁড়ালো। এই রুমে এতদিন রিহান ভাইয়ের জন্য আসলেও আজ অন্য কারোর জন্য আসা। এই রুমে এখন রিধি কোনো অধিকার নিয়েনি। এখন এই রুমে ঢুকতে তার অনুমতি প্রয়োজন। এসব ভাবতে রিধির বুক ভারী হয়ে এলো।
সে তাড়াতাড়ি নিজেকে সংযত করে দরজা নক করতে ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। দ্বিতীয়বার নক করতে এবার ভেতর থেকে আওয়াজ এলো দরজা খোলা। রীতি দরজা ঠেলে রুমে ঢুকতেই থমকে গেল। সে এখনও বিয়ের পোশাকেই হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে আছে। রিদির ইচ্ছে ছিল তিশাকে খাবারের প্লেট দিয়ে রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু রুমে ঢুকতেই তার ভাবনা পরিবর্তন হয়ে গেল। রিধি তিশার দিকে এগিয়ে গিয়ে প্লেটটা ড্রেসিং টেবিলের কর্নারে রেখে তিশার পিঠের উপর আলতোভাবে হাত রেখে আস্তে করে ডাক দিল, আপু। তিশা মাথা তুলে রিধির দিকে তাকাতেই রিধির হঠাৎ করে খারাপ লেগে উঠল। মেয়েটি কাঁদছে। প্রতিটা মেয়েরই বিয়ের রাত নিয়ে স্বপ্ন থাকে, হয়তো তিশারও ছিল। প্রতিটা মেয়েই এখন তার পাশে সদ্য বিয়ে করা স্বামীকে চায়, কিন্তু গভীর রাত হওয়ার পরেও তিশার পাশে কেউ নেই। রিধি রুমের আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে তিশার ব্যাগ থেকে একটা জামা তিশার দিকে এগিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। তিশা বিনা বাক্য ব্যয়ে জামা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রিধি তার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা সম্পর্কে তিনজন কষ্ট পাচ্ছে। তিশা ওয়াশরুম থেকে বের হতেই রিধি জোর করে নিজের হাতে তিশাকে খাইয়ে দিয়ে চলে আসতে নিতেই তিশা এসে জড়িয়ে ধরল। তিশা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রিধি কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। তার নিজেরও মন যে ভীষণ খারাপ। সে কোনো মতে তিশাকে শান্ত করে বিছানায় শুয়ে দিয়ে বের হয়ে গেল ওই ফ্ল্যাট থেকে। গভীর রাতে শিহান রিহানকে জোর করে বাসায় নিয়ে আসলো। রিহানকে তার বাসায় ঢুকিয়ে দিয়ে শিহান নিজের বাসার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দরজা খোলার আওয়াজ পেয়েই তিশা তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসতেই দেখল অগোছালোভাবে রিহান রুমে ঢুকছে। তিশা বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই রিহান তিশার দিকে এক পলক তাকিয়ে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে জোরে শব্দ করে দরজা লাগিয়ে ফেলল। তিশা মলিন চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রইল। রিধির ঘুম আসছে না কিছুতেই। হঠাৎ রুমের বাইরে থেকে শব্দ হতে বুঝতে পারল তার ভাই শিহান ফিরেছে। তার মানে রিহান ভাইও এসেছে। হয়তো এখন রিহান আর তিশা আপু একটা রুমেই আছে। এটা ভাবতেই তার বুক ভারী হয়ে এলো। মনে হচ্ছে কেউ যেন তার বুকে বড় পাথর দিয়ে রেখেছে। এত কষ্ট কেন হচ্ছে তার? এই রুম বরাবর নিচেরটাতে এখন রিহান ভাই আর তিশা আপু একসাথে আছে। কিভাবে সহ্য করবে রিধি? সে তো মানতে পারছে না এটা। মাঝখানে শুধুমাত্র এক রাতের মধ্যে কত কিছু বদলে গেল। রিহান ওয়াশরুম থেকে বের হতেই দেখল তিশা রিহানের জন্য খাবারের প্লেট নিয়ে এসেছে। রিহান সেদিকে পাত্তা না দিয়ে শুয়ে পড়তে গেলে তিশা বলে উঠল, এ কি, আপনি শুয়ে পড়ছেন যে? খাবেন না? অল্প একটু খেয়ে নিন, আমি গরম করে এনেছি। রিহান না শুয়ে তিশার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে এলো। ভুলেও আমার সাথে বউ আচরণ করার চেষ্টা করবি না, ওয়ার্নিং দিলাম। এরপরে যদি আবার এমন করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর কিসের আপনি আপনি করছিস? আমরা জাস্ট বন্ধুর মতোই ছিলাম, আছি আর থাকবো। বিয়ের আগে যেভাবে তুই করে বলতি এখনই সেভাবেই বলবি। আমাদের সম্পর্ক কোনো দিনও বদলাবে না। এবার বাকিটা তোর ইচ্ছে। আমি তো বিয়ের আগের দিনে বলে দিয়েছি এই বিয়েতে আমি রাজি নই, আর তোকে কোনোদিনও বউ হিসেবে মেনে নেব না। তুই তবুও রাজি হয়েছিস, এভাবেই থাকবি। এসব ন্যাকামো করে আমার কাছ থেকে ভালোবাসা নয়, উল্টো খারাপ আচরণ পাবি। দরকার হলে ডিভোর্স দিয়ে চলে যা। আজকের এই সব কথা মাথায় রাখবি বলেই হনহন করে রেগে রুম থেকে বেরিয়ে গেল রিহান। তিশা রিহানের যাওয়ার দিকে মলিন চোখে তাকিয়ে রইল। রিহান অন্য কাউকে ভালোবাসে সেটা তিশাও জানত, আর তিশাও তো রিহানকে শুধুমাত্র বন্ধু হিসেবে ভেবে আসছিল। আদনান যে তিশাকে পাগলের মতো ভালোবাসে, তিশা আদনানকে সব খুলে বলছিল। আদনানের কথা রিহানও জানে। তিশা তো চেয়েছিল বিয়েটা আটকাতে, কিন্তু মায়ের এমন অসুস্থতার মধ্যে হিতে বিপরীত হবে ভেবে আর বলতে পারল না। সে বুঝতে পেরেছিল এই বিয়ের ফলে হয়তো তাদের মধ্যে থাকা বন্ধুত্বের সম্পর্কটাতেও ফাটল ধরবে। হয়েছেও তেমন। তিশা একটা দীর্ঘশ্বাস ফেলে প্লেটটা রুমের বাইরে রেখে এসে শুয়ে পড়ল। রিহান ছাদে উঠে সব দুঃখটুকু ধোয়াতে ওড়াচ্ছে। শুধুমাত্র দুইটা মানুষের ওয়াদাবদ্ধের কারণে চারটা মানুষ একসাথে কষ্ট পাচ্ছে। তিশা আদনান একে অপরকে ভীষণভাবে ভালোবাসে। তারা কি আলাদা থাকতে পারবে? আর রিহান তো তিশাকে কোনোদিনও ভালোবাসবে না। রিহানের উচিত দুইটা ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়া। রিহিলা ডায়েরির পাতা উল্টিয়ে দেখল, আর বাকি সব পাতা খালি। সে পাগলের মতো হন্য হয়ে ডায়েরি উল্টাতে লাগলো, কিন্তু হতাশ হলো। সে সবসময় দেখত তার মা এই ডায়েরিটা পড়তো, আর কেউ তখন সেই রুমে গেলেই ডায়েরিটা লুকিয়ে ফেলত। তারও ইচ্ছে হলো এই ডায়েরিটা পড়ার। কি এমন আছে এই ডায়েরিতে? বাসায় মেহমান উপলক্ষে তার মা এখন রুমে কম থাকে, যার কারণে রিহিলার ডায়েরিটা পেতে কোনো সমস্যা হয়নি।
সে দুহাত দিয়ে মাথা চেপে রইল। এরপর কি হয়েছে তা জানার জন্য সে উদগ্রীব হয়ে আছে। কাল থেকে সে তার বিয়ে উপলক্ষে অনেক উৎফুল্ল ছিল, কিন্তু এখন এসব কিছুই নেই। তার এখন একমাত্র কাজ হচ্ছে এরপরের ঘটনা জানা। রুমের দরজা ধাক্কানো শব্দে রিহিলার হুঁশ ফিরল। সে দ্রুত গিয়ে দরজা খুলতেই তার মা ঢুকলো। কী রে, আজ তোর গায়ে হলুদ, আর তুই সেই সকাল থেকে দরজা বন্ধ করে আছিস। কি হয়েছে তোর? এই বিয়েতে কি তুই রাজি না? তোর মত না থাকলে বল, আমি এখনই ভেঙে দিতে রাজি। মেয়ের মত ছাড়া আমি কিচ্ছুতে বিয়ে হতে দিব না। রিহিলা এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। হয়তো বা তার মায়ের 20 বছর আগের কথাগুলো মনে পড়ে গিয়েছে। রিহিলার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না, কিন্তু এসব ভাবতে গেলে তার বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, তার বাবা কই? মাকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত, শুধু বলতো উনি মারা গিয়েছে। কিন্তু কি হয়েছিল এরপর? না মা, আমার কিছু হয়নি। আমি আহিরের সাথে বিয়েতে পুরোপুরি রাজি আছি মা। রিহিলার কথা শুনে তার মা মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, কিছুক্ষণ পর পার্লার থেকে মানুষ আসবে তোকে তৈরি করাতে। তুই এখন একটু বস, আমি খাবার নিয়ে আসছি। দুপুর থেকে তো তেমন কিছুই খেলি না। বলেই চলে যেতে নিলে রিহিলা তার মায়ের হাত ধরে ফেললে। রীতি মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রিহিলা বলে উঠল, আজ তোমাকে সব বলতে হবে মা, না হলে আমি কিছুই খাবো না। এতদিনেও কি তোমাদের কথা আমি জানতে পারবো না? রীতি মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, সব বলবো, আমি খাবার নিয়ে আসি। বলেই বেরিয়ে গেল। কিছু সময় পর রীতি এক প্লেট খাবার নিয়ে এসে রিহিলার পাশে বসতেই রিহিলা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতে রীতি বলে উঠল, আগে কথা দে, সব শোনার পরেও তুই এই মাকে এখনের মতোই মা হিসেবে ভাববি। ছোটকাল থেকেই দেখে আসছি তুমি সবসময় আমাকে আগলে রাখতে। তখন থেকেই তোমাকে আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে ভেবে আসছি। সব শোনার পরেও তুমি আমার প্রাণ। রীতি চলে গেল সেই 20 বছর আগের অতীতে। তুই আমার মেয়ে নস রিহু, তুই তিশা আদনানের মেয়ে। রিহিলা তার মায়ের কথা শুনে চমকে উঠল। সে কিছু বলে উঠতে নিতেই রীতি আবারও বলে উঠল, রিহান তিশার বিয়ের কয়েকদিন পরেই তিশার মা মারা যায়। এ সময় তিশা অনেক ভেঙে পড়ে, কিন্তু রিহান তখন কিছুই করতে পারছিল না। একদিন রিহানের সাথে আদনানের দেখা হয়। কথা বলে বুঝতে পেরেছিল আদনান তখনও তিশাকে ভুলতে পারেনি। রিহান বুঝতে পেরেছিল এই সময় তিশার পাশে একমাত্র ভরসার স্থান হিসেবে আদনানের প্রয়োজন। এরপর একদিন রিহান তিশা আদনানকে মিলিত করে। রিহান বুঝতে পারে তিশা আদনান দুজনকেই তখনও একে অপরকে ভালোবাসে। রিহান তার বাবা মকবুল শেখকে সব কিছু খুলে বলে। এরপর রিহানের সাথে তিশার ডিভোর্স কার্যকর করে তিশা আর আদনানের বিয়ে হয়। তিশা আদনান সুখেই চলছিল। সেই সময় রিধির মেডিকেল পড়ার ক্ষতি হবে ভেবে রিহান সেই বছর রিধির সাথে বিয়ের কথা তোলেনি, কিন্তু সবাইকে রাজি করে রেখেছিল। তিশা আদনানের বিয়ের 1 বছরের মধ্যেই একটা ঝড় এসে তিশাদের সংসার জীবন পুরোপুরি শেষ করে দিল। তিশার ডেলিভারি করানোর জন্য হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আদনান সাথে সাথে মারা গিয়েছিল। তিশাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছিল। তিশা রিহিলাকে সুস্থভাবে জন্ম দিয়েই প্রিয়জনের মৃত্যুর সংবাদ মেনে নিতে না পেরে স্ট্রোক করে। এক মুহূর্তের মধ্যে তাদের সুখের জীবনটা শেষ হয়ে যায়। এরপর রিহান রিহিলাকে নিজের কাছে নিয়ে আসে। রিহান রিধি একসাথেই দেখত রিহিলাকে। রিধি হোস্টেল থেকে রিহিলার জন্য চলে এসেছিল। রিহিলার 5 মাসের সময় রিহান রিধির বিয়ের তারিখ পড়েছিল। বিয়ের আগে বিজনেসের কাজে রিহানের না চাইতেও ঢাকার বাইরে যেতে হয়েছিল। সেদিন রিহান রিধির মেহেদির আগের রাত ছিল। সম্পূর্ণ বাড়ি লাল নীল বাতিতে জ্বলজ্বল করছিল। রিধিও ভীষণ খুশি। এত অপেক্ষার পর নিজের ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। রিহান কল দিয়ে জানিয়েছিল সে গাড়িতে উঠেছে। সবাই ভীষণ খুশি, কিন্তু কে জানতো এই খুশি কিছু সময়ের ব্যবধানে একেবারের জন্য মিলিয়ে যাবে। রিহান রিধির জীবনে সুখ যেন ধরা দিচ্ছে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। মাঝরাতে রিহানের অ্যাক্সিডেন্টের খবর এসেছিল। এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছে রিধির। সেই রাতে রিহান মারা গিয়েছিল। এরপর থেকে রিধি একদম চুপচাপ হয়ে গিয়েছিল। সারাদিন রিহিলাকে নিয়েই চুপচাপ শুয়ে থাকত। সিদ্ধান্ত নেয় রিহিলাকে নিয়ে রিধির বাকি জীবন কাটিয়ে দিবে। রিহিলার মধ্যেই যে রিধি রিহান ভাইয়ের অস্তিত্ব অনুভব করতে পারে। মা বাবারা রিধিকে অনেক জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রিধি করেনি। তারা রিধির উপর রেগেও ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মেয়ের দিকে তাকিয়ে তাদের রাগ পড়ে গিয়েছিল।
রিধি যে পারবে না তার রিয়ান ভাইকে বলতে। এখনও আশেপাশে সে তার রিয়ান ভাইকে অনুভব করে। রিহিলা তার মায়ের কথা শুনে একটা ঘোরের মাঝে চলে গিয়েছিল। তার মায়ের মনে এত কষ্ট, অথচ তার ঠোঁটে সবসময় মিথ্যে হাসি ঝুলে থাকে। একটা মানুষ আরেকজনকে কতটা ভালোবাসলে তার বাকি জীবন ওই মানুষটাকে উৎসর্গ করে একলা কাটিয়ে দিতে পারে তা রিহিলা ভাবতে পারছে না। সে যদি পারত তার রিহান বাবাকে এখনই এই মায়ের কাছে এনে দিত। ততক্ষণে পার্লারের মানুষ এসে যাওয়াতে রিধি একটা দীর্ঘশ্বাস ফেলে রিহিলার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে রিহিলারও বিয়ে হয়ে গেল। মেয়েটা যাওয়ার আগে মাকে ছাড়তেই চাইছিল না। রিধি তার রুমের খোলা বেলকনিতে গিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। এই বেলকনিটাতেই যতবারই আসে ততবারই রিধি রিহান ভাইয়ের কথা মনে পড়ে। শিহান ভাই ঢাকাতে নিজের বাসাতে রিধিকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রিধি যায়নি। এখন মকবুল শেখ, রিহানের বাবা আর রিধির মা বাবা একসাথে এ বাসাতে থাকে। এই বেলকনিতে চোখ বন্ধ করে দাঁড়ালে রিধির মনে হয় তার রিহান ভাই তার পাশেই দাঁড়িয়ে আছে। আর চাঁদ আছে, কিন্তু মেঘে কিছু সময় পর পর এসে চাঁদটাকে আড়ালে ঢেকে দিচ্ছে, যার ফলে রিহিলার বিয়ে উপলক্ষে দেওয়া লাল নীল বাতিগুলো জ্বলজ্বল করে রাতের সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে। সেদিন রাতও এমন ছিল রাতটা, যেদিন রিয়ান রিধির সাথে চন্দ্রবিলাস করেছিল। রিধি এক পলক ঢেকে যাওয়া চাঁদটার দিকে তাকালো। এরপর আপন মনে বিড়বিড় করে উঠল, আমার দায়িত্ব আমি শেষ করে ফেলেছি রিহান ভাই। দেখতে দেখতে আপনি আপনার ঋতুকে ছেড়ে চলে যাওয়ার আজ 20 বছর পেরিয়ে গেল। আজ আপনার 20তম মৃত্যুবার্ষিকীতে রিহিলাকে তারই ভালোবাসার মানুষটার হাতে তুলে দিলাম। রিহিলাও আজ আমার কাছ থেকে বিদায় নিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, অথচ আপনি পারলেন না। সেদিন বিয়ের আগে আমাকে কথা দিয়ে কথা না রেখে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি হারাইনি রিহান ভাই, আমি কথা রেখেছি। আপনি আপনার কথা রাখতে পারেননি। আপনি বড্ড স্বার্থপর রিহান ভাই, বড্ড স্বার্থপর।